নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর আজকে তোমাদের জন্য আমার চ্যানেলের বিশেষ নিবেদন প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদার অবলম্বনে তৈরি হওয়া কাহিনী অর্কদীপ বসুর লেখা কাহিনী গোলকধাঁধা। লেখক অর্কদীপ বসু, জন্ম 1986 সালের 27 ফেব্রুয়ারি, কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে। ছোটবেলা থেকেই রহস্য গল্পের প্রতি তার আলাদা টান। বিশেষ করে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজ ছিল তার ছোটবেলার প্রিয় সঙ্গী। বাংলা সাহিত্যের ছাত্র অর্কদীপ বর্তমানে একটি বিজ্ঞাপন সংস্থায় কন্টেন্ট রাইটার হিসেবে কর্মরত। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র দেবেশদা একাধারে বুদ্ধিদীপ্ত, রসিক এবং ব্যতিক্রমী। সাধারণ পুলিশি পদ্ধতির বাইরে গিয়ে দেবেশদা অপরাধের গভীরে প্রবেশ করেন মানব মন বিশ্লেষণের মাধ্যমে। 2017 সালে পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত তার প্রথম গল্প সংকলন দেবেশদার ডায়েরি পাঠক মহলে দারুণ সাড়া ফেলে। এরপর একে একে প্রকাশিত হয়েছে রাত দুপুরের রহস্য, কালীগলির খুন এবং সাম্প্রতিক সংকলন অচিন পাড়ার অভিশাপ, যেখান থেকে আজকের গল্পটি নেওয়া হয়েছে। এই সংকলনটি 2024 সালে বাক্যমালা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। অর্কদীপ বিশ্বাস করেন রহস্য কেবলই ধাঁধা নয়, তা একটি মনস্তাত্ত্বিক যাত্রা যেটা পাঠককে প্রতিটি পাতায় ভাবিয়ে তোলে। তাহলে আর একটু সময় ব্যয় না করে শুরু হচ্ছে অর্কদীপ বসুর কাহিনী গোলকধাঁধা। সম্পূর্ণ গল্প পাঠে আমি প্রিয়ব্রত মুখার্জি। কথা বলছিলেন। কৌতূহলী হয়ে দেবেশদা এগিয়ে গেল তাদের কাছে। কি হয়েছে সেটা কি জানতে পারি? দেবেশদার কণ্ঠস্বরে একটা কর্তৃত্বপূর্ণ সুর ছিল। একজন কর্মচারী সন্ত্রস্তভাবে জানালো, আমাদের এক অতিথি মিস্টার ওয়াং, তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছেন। খবরটা শুনে আমরা তিনজনই স্তম্ভিত হয়ে গেলাম। মধুসূদন বাবুর মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। দেবেশদার চোখে সেই চেনা অনুসন্ধিৎসু ঝিলিকটা দেখতে পেলাম। আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ এমন একটা শান্ত জায়গাতেও যে এমন বীভৎস ঘটনা ঘটতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পুলিশ এসে পৌঁছালো এবং হোটেলের লবিতে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। দেবেশদা সুযোগ বুঝে মৃত ওয়াংয়ের ঘরের দিকে এগিয়ে গেল। পুলিশ অফিসার প্রথমে দেবেশদাকে বাধা দিলেও দেবেশদার আত্মবিশ্বাসপূর্ণ কথাবার্তা এবং পরিচয়পত্র দেখানোর পর তারা আর অনিচ্ছা প্রকাশ করতে পারল না। তাকে ঘরে ঢোকার অনুমতি তাদের দিতেই হলো। আমি আর মধুসূদন বাবু দরজার বাইরে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর দেবেশদা ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখ দেখে মনে হলো যেন সে কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছে। কি দেখলে দেবেশদা? আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম। দেবেশদা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঘরের সব কিছু এলোমেলো বুঝলি, মনে হচ্ছে
যেন ধস্তাধস্তি হয়েছিল। আর মৃত ব্যক্তির বুকের কাছে একটা ছোট কাঠের বাক্স পড়েছিল। কাঠের বাক্স? মধুসূদন বাবু ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ, বাক্সটার উপর একটা তারা চিহ্ন আঁকা রয়েছে। দেবেস্তা জানালো। পুলিশ সেটাকে প্রমাণ হিসেবে নিয়ে গেছে। সেদিন রাতের খাবার টেবিলে এই রহস্যময় হত্যাকাণ্ডই ছিল আমাদের প্রধান আলোচ্য বিষয়। মধুসূদনবাবু তার অভিজ্ঞ লেখকের দৃষ্টি দিয়ে ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করছিলেন। আমার মনে হয় এই বাক্সটায় আসল রহস্যের কেন্দ্রবিন্দু। মানে এই বাক্সটাকে জুড়েই মনে হয় এই ঘটনাটা ঘটেছে। তারা চিহ্নটার কোনো বিশেষ তাৎপর্য হয়তো রয়েছে। দেবেশদা মাথা নেড়ে সম্মতি জানালো। আমারও কিন্তু তাই মনে হয়। আর একটা জিনিস লক্ষ্য করলাম, ওয়াং সাহেবের ঘরে একটা ছেঁড়া মানচিত্র পড়েছিল। মানচিত্রটা ভুটানের কোনো দুর্গম অঞ্চলের বলেই মনে হলো। পরের দিন সকালে আমরা জানতে পারলাম শুধু মিস্টার ওয়াংই নন, আরও একজন পর্যটকের ঘরে কাল রাতেই চুরি হয়েছে। তার ঘর থেকে একটি মূল্যবান বুদ্ধ মূর্তি গায়েব হয়েছে। ঘটনাচক্রে সেই পর্যটকের ঘরেও একই রকম একটা তারা আঁকা ছোট কাগজের টুকরো পাওয়া গেছে। দুটি ভিন্ন ঘটনা, কিন্তু একটা অদ্ভুত যোগসূত্র যেন উভয়ের মধ্যেই বিদ্যমান। দেবেশদার কৌতূহল তখন সপ্তমে। সে স্থানীয় থানায় গিয়ে পুলিশ অফিসারদের সাথে কথা বলল। আমি আর মধুসূদনবাবু হোটেলের লবিতে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দেবেশদা ঘরে এসে জানালো যে পুলিশ এখনও কোনো কিনারা করতে পারেনি। তারা হোটেলের অন্যান্য অতিথিদের জিজ্ঞাসাবাদ করছে। আমাদের নিজেদেরই কিছু করতে হবে কুণাল। দেবেশদা আমার দিকে তাকিয়ে বলল, এই রহস্যের জাল অনেক গভীরে ছড়ানো, বুঝলি? মধুসূদন বাবুও উৎসাহিত হয়ে বললেন, তুমি ঠিক বলেছ দেবেশ, চলো আমরা তিনজন মিলে এর তদন্ত করি। হয়তো আমাদের সম্মিলিত বুদ্ধি এই রহস্যের জট খুলতে তোমায় সাহায্য করবে। সেই মুহূর্ত থেকে আমাদের ভুটান ভ্রমণ একটা রোমাঞ্চকর রহস্য সন্ধানে পরিণত হলো। মেঘ আর পাহাড়ের শান্ত সৌন্দর্যের আড়ালে যে এত জটিল রহস্য লুকিয়ে থাকতে পারে তা আগে আমরা কল্পনাও করিনি। তারা চিহ্নিত বাক্সটা যেন এক দুর্ভেদ্য প্রহেলিকা, আর আমরা তিনজন সেই প্রহেলিকার উত্তর খোঁজার জন্য বদ্ধপরিকর। আমাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সমানে, এই তারা চিহ্নের অর্থ কী? আর এই রহস্যের শেষই বা কোথায়? পরের দিন সকাল থেকেই দেবেশদা যেন এক নতুন উদ্যমে ভরপুর। হোটেলের প্রাতরাশ সেরে আমরা তিনজন পাড়োর আশেপাশে সেই অঞ্চলগুলোর দিকে রওনা হলাম যেগুলোর উল্লেখ মিস্টার ওয়াংয়ের ছেঁড়া মানচিত্রে ছিল। দেবেশদার ধারণা ছিল হয়তো সেই মানচিত্রের সূত্র ধরেই বাক্সটির কোনো হদিশ পাওয়া যেতে পারে, অথবা ওয়াং সাহেবের মৃত্যুর কারণ জানা যেতে পারে। ভুটানের প্রকৃতির রূপ সত্যি মুগ্ধ করার মতো। উঁচু উঁচু পাহাড়, সবুজ বনানী আর মেঘে ঢাকা আকাশ যেন এক স্বপ্নরাজ্য তৈরি করেছে।
কিন্তু আমাদের মন পড়েছিল সেই রহস্যময় তারা চিহ্নিত বাক্সটির দিকে। পথের ধারে ছোট ছোট জনপদ, বৌদ্ধ স্তূপ আর পথ করে উড়তে থাকা রঙিন পতাকা দেখেও আমাদের অনুসন্ধিৎসু মন শান্ত হচ্ছিল না কিছুতেই। দেবেশদা মানচিত্রটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। মানচিত্রটা খুব পুরনো মনে হচ্ছে বুঝলি, সে বলল আমাকে উদ্দেশ্য করে। কিছু সাংকেতিক চিহ্নও রয়েছে যেগুলো বোঝা খুব একটা সহজ হবে না। এবার মধুসূদনবাবু তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মানচিত্রের প্রতিটি ভাঁজ পর্যবেক্ষণ করছিলেন। দেখো দেবেশ, এইখানে একটা বৃত্তের মধ্যে ছোট করে একটা তারা আঁকা রয়েছে, আর তার পাশেই একটা সংখ্যা লেখা। দেখে তো মনে হচ্ছে 7। দেবেশদা ঝুঁকে এসে দেখল। হ্যাঁ, আপনি তো একদম ঠিক বলেছেন মধুসূদনবাবু। এর মানে কি হতে পারে? এবার আমি বললাম, হয়তো এটা কোনো জায়গার নির্দেশক, 7 নম্বর কোনো গ্রাম বা মঠ। দেবেশদা কিছুক্ষণ চিন্তিতভাবে তাকিয়ে রইল মানচিত্রের দিকে, তারপর বলল, সম্ভবত আমাদের এই অঞ্চলের আশেপাশে খোঁজ নিতে হবে একবার, যেখানে 7 নম্বর কোনো স্থানের উল্লেখ আছে। আমরা স্থানীয় কিছু মানুষের কাছে মানচিত্রটা দেখালাম এবং সেই তারা চিহ্নিত বৃত্তটির বিষয় জানতে চাইলাম। প্রথমে কেউই কিছু বলতে পারলেন না। দিনের শেষে যখন আমরা প্রায় হতাশ, তখন এক বৃদ্ধ লামা আমাদের ডেকে কাছে বসালেন। এই তারা চিহ্নটি প্রাচীনকালে ব্যবহৃত হতো বুঝলে। এটি আসলে সপ্তর্ষিমণ্ডলের প্রতীক, আর বৃত্তের মধ্যে এর অর্থ কোনো বিশেষ স্থান, যা এই 7টি তারার সাথে সম্পর্কিত। তার কথা শুনে আমাদের মনে একটা নতুন আশার সঞ্চার হলো। দেবেশদা জিজ্ঞেস করল, এই অঞ্চলে এমন কোনো স্থান কি আছে যা সপ্তর্ষি বা 7টি তারার সঙ্গে যুক্ত? লামা কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, এখানে একটি পুরনো গুহা আছে যাকে সপ্তর্ষি গুহা বলা হয়। শোনা যায় বহু বছর আগে 7 জন ঋষি সেখানে তপস্যা করেছিলেন। গুহার প্রবেশদ্বারে একটি পাথর রয়েছে, যার ওপর এই রকম তারাচিহ্ন খোদাই করা আছে। আমাদের মনে হলো যেন আমরা রহস্যের খুব কাছে পৌঁছে গেছি। আমরা লামাকে ধন্যবাদ জানিয়ে সেই মুহূর্তেই সপ্তর্ষি গুহার উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ের আঁকা বাঁকা পথে ঘণ্টাখানেক হাঁটার পর আমরা অবশেষে সেই গুহার সামনে এসে দাঁড়ালাম। গুহার মুখটা বেশ সংকীর্ণ এবং কিছুটা ভুতুড়ে মতন। প্রবেশদ্বারের উপরে সত্যি একটা বড় পাথরের ফলকে সেই তারাচিহ্নটি খোদাই করা রয়েছে। আমাদের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। দেবেশদা টর্চ লাইট জ্বালিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। আমি আর মধুসূদন বাবুও তার পিছু পিছু গেলাম। গুহার ভেতরটা অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা
বড় ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। সেখানে আবছা আলোয় আমরা দেখলাম মেঝেতে কিছু পুরনো পুঁথি আর কাঠের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেবেশদা ঝুঁকে একটা কাঠের টুকরো তুলে নিল। সেটা দেখতে অনেকটা ছোট বাক্সের অংশের মতো। আমার মনে হয় এটাই সেই বাক্সের অংশ, দেবেশদা বলল। কিন্তু বাক্সটা ভাঙল কি, আর ভাঙা হলোই বা কেন? ঠিক সেই মুহূর্তে গুহার অন্য দিক থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো। আমরা তিনজনই চমকে উঠলাম এবং টর্চ লাইট সেই দিকে ঘোরালাম। আবছা আলোয় আমরা দেখলাম একজন লোক গুহার দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। তার মুখ রক্তে ভেসে যাচ্ছে এবং বুকের কাছে একটা ধারালো ছুরি পোঁতা। আমরা দ্রুত তার কাছে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। লোকটি মারা গেছে। তাকে দেখে মনে হলো মিস্টার ওয়াংয়ের মতোই তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। মধুসূদন বাবুর মুখও ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দেবেশদা শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার চোখেও একটা গভীর উদ্বেগের ছায়া দেখতে পেলাম। আরও একটা খুন, দেবেশদা চাপা স্বরে বলল। আর এখানেও কোনো বাক্স নেই। আমরা চারপাশটা ভালো করে দেখলাম। মৃত লোকটির পাশে একটা ছোট্ট কাগজের টুকরো পড়েছিল। দেবেশদা সেটা তুলে নিল। কাগজের ওপর সেই রকম তারা চিহ্ন আঁকা। তার মানে এই খুনের সাথেও সেই বাক্সটির কোনো সম্পর্ক রয়েছে, মধুসূদনবাবু বললেন। কিন্তু বাক্সটা গেল কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল মৃত লোকটির হাতের মুঠোয়। সে শক্ত করে একটা জিনিস ধরে রেখেছে। দেবেশদা সাবধানে হাতটা খুলল। তার মধ্যে একটা পুরনো ধাতব চাবি পাওয়া গেল। চাবিটা হাতে নিয়ে দেবেশদা কিছুক্ষণ চিন্তা করল। এই চাবি নিশ্চয়ই কোনো বিশেষ তালা খোলার জন্য, সে বলল। হয়তো সেই বাক্সটা কোথাও লুকোনো আছে, আর এই চাবি সেই লুকোনো বাক্স খোলারই চাবি। এইটাই তাহলে সেই চাবি। আমরা আবার গুহার ভেতরে ভালো করে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর দেবেশদা একটা গোপন কুঠুরির সন্ধান পেল। কুঠুরির দরজাটা পাথরের মতো দেখতে ছিল এবং খুব চতুরভাবে লুকানো ছিল। দরজার পাশে একটা ছোট্ট তালা লাগানো ছিল। দেবেশদা সেই চাবিটা তালার মধ্যে ঢোকালো, আর আশ্চর্যভাবে তালাটা খুলে গেল। আমরা সাবধানে কুঠুরির ভেতরে প্রবেশ করলাম। ভেতরের দৃশ্য দেখে আমরা একেবারে হতবাক হয়ে গেলাম। কুঠুরের মাঝখানে একটা কাঠের বাক্স রাখা ছিল, আর সেই বাক্সটার উপরে জ্বলজ্বল করছিল একটি তারা চিহ্ন, ঠিক যেমনটা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। কিন্তু বাক্সটা বন্ধ ছিল, আর তার ওপর আরও একটি তালা লাগানো ছিল। আমাদের হাতে সেই তালার চাবি ছিল না। রহস্য আরও ঘনীভূত হলো।
তারা চিহ্নিত বাক্স, দুটি খুন আর একটি চুরি, সব যেন একই সূত্রে বাঁধা। কিন্তু সেই সূত্রটা কি তা তখনও আমাদের অজানা। রুদ্ধশ্বাস উত্তেজনায় আমরা তিনজন সেই রহস্যময় কুঠুরির দিকে তাকিয়ে রইলাম। বাক্সটি যেন তার নীরব উপস্থিতির মাধ্যমেই এতক্ষণ ধরে ঘটে যাওয়া সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকার কথা ঘোষণা করছিল। মধুসূদনবাবু কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছছিলেন। আমার মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন গুপ্তধনের সামনে এসে দাঁড়িয়েছি। দেবেশদার চোখে তখন সেই পরিচিত উজ্জ্বলতা, যা কোনো জটিল ধাঁধার কিনারা খুঁজে পেলে দেখা যায়। দেবেশদা সাবধানে বাক্সটির চারপাশে ঘুরতে লাগল। বাক্সটি আকারে খুব বড় নয়, মাঝারি মাপের এবং গাঢ় বাদামি রঙের কাঠ দিয়ে তৈরি। কাঠের ওপরের তারাচিহ্নটি সোনালি রঙের এবং সেটিকে দেখে বেশ পুরনো মনে হচ্ছিল। বাক্সের ঢাকনার ওপর একটি জটিল নকশা খোদাই করা, যা দেখে কোনো প্রাচীন লিপি বলে মনে হয়। দুটো খুন, একটা চুরি আর এই বাক্স। দেবেশদা আপন মনে বিড়বিড় করছিল, সব কিছুর যোগসূত্র এখানেই লুকিয়ে আছে। মধুসূদন বাবু এবার বললেন, বাক্সটা খোলার কি কোনো উপায় নেই? মানে দেবেশ, এটা খোলার কি কোনো উপায় দেখা যাচ্ছে না? কোনো গোপন ক্লিপ বা অন্য কিছু? দেবেশদা খুব মনোযোগ সহকারে বাক্সটির প্রতিটি দিক পরীক্ষা করল, কিন্তু বাইরে থেকে তালা খোলা বা ভাঙা ছাড়া আর কোনো উপায় চোখে পড়ল না। মনে হচ্ছে তালাটা না ভাঙলে আর কোনো রাস্তা নেই। কিন্তু তার আগে আমাদের একবার দেখা উচিত সেই মৃত লোকটির কাছে আর কোনো চাবি নেই তো। আমরা আবার মৃত লোকটির কাছে গেলাম। তার পোশাকের পকেট এবং হাতের মুঠো আবার ভালো করে পরীক্ষা করলাম, কিন্তু সেই ধাতব চাবিটি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। তাহলে সেই চাবিটা অন্য কোনো তার, আমি বললাম। হয়তো এই বাক্সের নয়, বুঝলে দেবেশদা? দেবেশদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেটা হতে পারে, কিন্তু আমার ইনটিউশন বলছে যে এই চাবি কোনো না কোনোভাবে এই বাক্সটির সাথেই জড়িত। আমরা আবার কুঠুরিতে ফিরে এলাম। দেবেশদা বাক্সটির তালাটা ভালো করে দেখল। তালাটা পিতলের তৈরি এবং বেশ মজবুত। সাধারণ কোনো জিনিস দিয়ে এটা খোলা সহজ নয়। মধুসূদনবাবু, আপনার কাছে কি কোনো ধারালো কিছু আছে? দেবেশদা জিজ্ঞেস করল। মধুসূদন বাবু তার ব্যাগ থেকে একটি ছোট ছুরি বের করে দিলেন, যা তিনি সাধারণত ফল কাটার জন্য ব্যবহার করেন। দেবেশদা সাবধানে সেই ছুরি দিয়ে তালার আশেপাশে চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। তালাটা এতটাই শক্ত যে সামান্য আঘাতেও টলানো গেল না। হঠাৎ আমার মনে পড়ল মিস্টার ওয়াংয়ের ঘরের কথা। দেবেশদা বলেছিল ঘরের সব কিছু এলোমেলো ছিল, যেন ধস্তাধস্তি হয়েছিল। হয়তো সেই ধস্তাধস্তির সময় বাক্স থেকে চাবি পড়ে গিয়েছিল। দেবেশদা, আমি বললাম, আমরা কি একবার মিস্টার ওয়াংয়ের ঘরে ফিরে যেতে পারি না?
হয়তো সেখানে চাবিটা পাওয়া যেতে পারে। দেবেশদা আমার প্রস্তাব শুনে কিছুক্ষণ ভাবল। কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। চল একবার দেখে আসা যাক। আমরা তিনজন দ্রুত পায়ে হোটেলের দিকে রওনা হলাম। হোটেলে পৌঁছে আমরা রিসেপশনে মিস্টার ওয়াংয়ের ঘরের চাবি চাইলাম। প্রথমে তারা আপত্তি জানালেও দেবেশদার জোরালো অনুরোধে এবং পুলিশের তদন্তের স্বার্থে তারা শেষ পর্যন্ত রাজি হলো। ওয়াং সাহেবের ঘরে ঢুকে আমরা আবার সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। ছেঁড়া মানচিত্রটা তখনও মেঝেতে পড়েছিল। দেবেশদা প্রতিটি কোণ, প্রতিটি আসবাবের তলা পরীক্ষা করল। মধুসূদন বাবু জানলার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন, যেন কোনো অদৃশ্য সূত্র খোঁজার চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন কোনো চাবি পাওয়া গেল না, তখন আমরা প্রায় হতাশ হয়ে পড়েছিলাম। ঠিক সেই মুহূর্তে মধুসূদনবাবু জানলার পর্দা সরাতেই তার চোখ আটকে গেল মেঝেতে পড়ে থাকা একটা ছোট্ট ধাতব বস্তুর ওপর। দেবেশ! মধুসূদনবাবু উত্তেজিত স্বরে বললেন, এইটা দেখো। আমরা দুজনেই দ্রুত এগিয়ে গেলাম। মেঝেতে পর্দার আড়ালে একটা ছোট সোনালি রঙের চাবি পড়েছিল। চাবিটা দেখতে অনেকটা সেই চাবির মতোই, যেটা আমরা মৃত লোকটির হাতে পেয়েছিলাম, তবে এটা আকারে একটু ছোট। দেবেশদা সাবধানে চাবিটা তুলে নিল। তার মুখ দেখে মনে হলো যেন সে কোনো জটিল অঙ্ক সমাধানের সূত্র খুঁজে পেয়েছে। আমরা দ্রুত সপ্তর্ষি গুহায় ফিরে এলাম। দেবেশদা সাবধানে সোনালি চাবিটা বাক্সের তালার মধ্যে ঢোকালো। নিখুঁতভাবে চাবিটা তালার সাথে মিলে গেল। একটা মৃদু ক্লিক করে শব্দ হলো, আর তালাটা সঙ্গে সঙ্গে খুলে গেল। রুদ্ধশ্বাসে দেবেশদা বাক্সের ঢাকনা খুলল, আর ভেতরের দৃশ্য দেখে আমরা তিনজনেই অবাক হয়ে গেলাম। বাক্সের ভেতরে একটি পুরনো ডায়েরি, কিছু শুকনো ফুল আর একটি ছোট পাথরের মূর্তি রাখা ছিল। মূর্তিটি দেখতে অনেকটা বুদ্ধের মতো, তবে তার মুখের আদল কিছুটা ভিন্ন। এগুলো কি? আমি বিস্ময়ের সাথে বললাম। দেবেশদা ডায়েরিটা তুলে নিল নিজের হাতে। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখনো স্পষ্ট। ডায়েরিটা খুলে দেবেশদা পড়তে শুরু করল। এটা মিস্টার ওয়াংয়ের ডায়েরি মনে হচ্ছে, দেবেশদা বলল। দেখি এর মধ্যে কিছু সূত্র পাওয়া যায় কিনা। ডায়েরির প্রথম কয়েক পাতা নিছকই ভ্রমণ বৃত্তান্ত, কিন্তু তারপর কিছু সাংকেতিক ভাষায় লেখা শুরু হয়েছে। মাঝে মাঝে তারা চিহ্নের ব্যবহারেও দেখা যাচ্ছে। মধুসূদন বাবু ঝুঁকে এসে একটি পাতার দিকে তাকালেন। দেখো দেবেশ, এখানে সেই তারা চিহ্নের পাশে সপ্তর্ষি গুহা লেখা রয়েছে। দেবেশদা দ্রুত সেই পাতাটা পড়তে লাগলো। ডায়েরিতে লেখা ছিল, মিস্টার ওয়াং একজন প্রাচীন ইতিহাস গবেষক ছিলেন এবং তিনি বহু বছর ধরে এই তারা চিহ্নিত বাক্সটির রহস্য ভেদ করার চেষ্টা করছিলেন। তিনি বিশ্বাস করতেন বাক্সটির মধ্যে ভুটানের কোনো প্রাচীন গুপ্তধন অথবা কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি লুকানো আছে। সপ্তর্ষি গুহার সাথে এর কোনো গভীর সম্পর্ক আছে বলেও তিনি মনে করতেন। ডায়েরির শেষ পাতায় ওয়াং সাহেব লিখেছিলেন,
তিনি অবশেষে বাক্সটি খুঁজে পেয়েছেন এবং তিনি খুব শীঘ্রই এর রহস্য উন্মোচন করবেন। কিন্তু তারপরেই লেখা ছিল একটি ভীতিকর কথা: কেউ আমার পিছু নিয়েছে, আমি বিপদে পড়তে পারি। আমাদের মনে হলো যেন একটা ঠান্ডা স্রোত আমাদের সবাইকারই শীতদানা দিয়ে বয়ে গেল। ওয়াং সাহেবের আশঙ্কা সত্যি হয়েছিল, কিন্তু দ্বিতীয় খুনটি হলো কেন? আর এই বুদ্ধ মূর্তিটি বা চুরি গেল কেন? হঠাৎ আমার চোখ পড়ল বাক্সের ভেতরে রাখা পাথরের মূর্তিটির দিকে। মূর্তিটির মুখের আদলটা যেন কিছুটা চেনা লাগছে। কিছুক্ষণ ভালোভাবে দেখার পর আমার মনে পড়ল, আরে এটা তো সেই রকম মূর্তি যেটা হোটেল থেকে চুরি হয়ে গিয়েছিল। তাহলে কি চোর আসলে এই বাক্সটি খুঁজছিল? কিন্তু সে মূর্তিটা চুরি করলো কেন? আর ওয়াং সাহেব ও দ্বিতীয় ব্যক্তিকে কেন? তাদের মধ্যে কি সম্পর্ক? রহস্য আরো জটিল হয়ে উঠল। দেবেশদা ডায়েরিটা বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হলো। ওয়াং সাহেব বাক্সটা খুঁজে পেয়েছিলেন। সম্ভবত তিনি এর ভেতরের জিনিসগুলো দেখেছিলেন, কিন্তু তারপর তাকে খুন করা হলো আর বাক্সটা আবার চুরি হয়ে গেল। পরে দ্বিতীয় ব্যক্তিটিও খুন হলো আর বাক্সটা আবার ফিরে এলো আমাদের কাছে। কিন্তু কেন? মধুসূদনবাবু প্রশ্ন করলেন, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্যটা কি? দেবেশদা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয় এই রহস্যের উত্তর লুকিয়ে আছে ডায়েরির সাংকেতিক ভাষায়। আর সেই সাংকেতিক ভাষা বুঝতে পারলেই আমরা জানতে পারবো বাক্সটির আসল রহস্য কী এবং কারা এর সাথে জড়িত। আমরা তিনজন আবার ডায়েরিটার দিকে তাকালাম। সেই রাতের নিস্তব্ধতায় সপ্তর্ষি গুহার ভেতরে আমরা যেন এক নতুন রহস্যের কিনারে এসে দাঁড়ালাম। তারার রহস্যভেদ করার যাত্রা সবে শুরু হলো। সপ্তর্ষি গুহার নিস্তব্ধতা ভেদ করে শুধু আমাদের চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছিল। ওয়াং সাহেবের ডায়েরির সাংকেতিক লিপিগুলো যেন এক দুর্ভেদ্য প্রাচীর তুলে ধরেছিল রহস্যের সামনে। আমরা তিনজনই ঝুঁকে পড়েছিলাম সেই হলুদ বর্ণের পাতাগুলোর ওপর, প্রতিটি প্রতীক আর অক্ষরের মধ্যে লুকানো অর্থ খুঁজে বের করার চেষ্টায়। দেবেশদা কিছুক্ষণ গভীরভাবে ডায়েরিটির দিকে তাকিয়ে রইল। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন প্রতিটি অক্ষরের গভীরে প্রবেশ করতে চাইছে। মধুসূদন বাবু তার সাহিত্যিক অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন সম্ভাব্য অর্থ অনুমান করার চেষ্টা করছিলেন। আমি আমার সীমিত জ্ঞান নিয়েও সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করছিলাম। এই তারা চিহ্নটা তো আমরা আগেই দেখেছি। দেবেশদা একটি বিশেষ প্রতীকের দিকে ইঙ্গিত করে পড়ল। আমার মনে হয় এটা কোনো বিশেষ স্থান অথবা ব্যক্তির পরিচায়ক। মধুসূদন বাবু মাথা নেড়ে বললেন, সম্ভবত ওয়াং সাহেব যেহেতু সপ্তর্ষি গুহার কথা উল্লেখ করেছেন, তাই এই তারাচিহ্ন সেই স্থানের সাথে কোনো লিঙ্ক আপ হতে পারে। মানে বুঝতেই তো পারছো, এই স্থানের সঙ্গে সম্পর্কিত কিছু। বেশ কিছুক্ষণ ধরে আমরা বিভিন্ন প্রতীক আর চিহ্নের সম্ভাব্য অর্থ নিয়ে আলোচনা করলাম, কিন্তু কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো গেল না। সাংকেতিক লিপিগুলো এতটাই জটিল যে কোনো পরিচিত ভাষার সাথে
তাদের মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ দেবেশদার মুখে একটা চিন্তার ঝলক দেখা গেল। আচ্ছা, ওয়াং সাহেব তো প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করতেন। এমন হতে পারে কি এই লিপি কোনো প্রাচীন ভুটানি ভাষার অংশ? মধুসূদন বাবু উৎসাহিত হয়ে বললেন, খুব সম্ভবত হতে পারে। ভুটানের নিজস্ব একটা সমৃদ্ধ ইতিহাস আছে। এমন অনেক প্রাচীন লিপি থাকতে পারে যা এখন আর প্রচলিত নেই। আমরা স্থানীয় ইতিহাসবিদ বা ভাষাতত্ত্ববিদের সাথে যোগাযোগ করার কথা ভাবলাম, কিন্তু সপ্তর্ষি গুহা থেকে পারো শহরে ফিরে যাওয়া এবং তারপর কোনো বিশেষজ্ঞকে খুঁজে বের করা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আর আমাদের হাতে সময় খুব কম। খুনি হয়তো ইতিমধ্যেই আমাদের গতিবিধির ওপর নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল, পারোর বৌদ্ধ মঠ পরিদর্শনের সময় আমি একজন বৃদ্ধ লামার সঙ্গে কথা বলেছিলাম, যিনি প্রাচীন লিপি সম্পর্কে খানিকটা জ্ঞান রাখেন বলে আমাকে জানিয়েছিলেন। দেবেশদা, আমার মনে হয় আমরা সেই লামার কাছে সাহায্য চাইতে পারি। পারোর মঠে আমি একজন বৃদ্ধ লামার সাথে কথা বলেছিলাম, যিনি পুরনো লিপি পড়তে পারেন এবং তিনি এইসব ভাষা বুঝতেও পারেন। আমার তো এটাই মনে হয়েছিল। এবার দেখো তুমি কি করবে। দেবেশদা আমার কথা শুনে সঙ্গে সঙ্গেই রাজি হলো। তাহলে আর দেরি নয়, চল আমরা এখনই মাঠের দিকে রওনা হই। আমরা দ্রুত গুহা থেকে বেরিয়ে এলাম এবং পারোর দিকে হাঁটা দিলাম। পাহাড়ের পথে দ্রুত চলতে চলতে আমাদের মনে একটাই আশা, সেই বৃদ্ধ লামা হয়তো ওয়াং সাহেবের ডায়েরির রহস্য উন্মোচন করতে সাহায্য করবেন আমাদের। মঠের শান্ত পরিবেশে পৌঁছে আমরা সেই বৃদ্ধ লামার সন্ধান করলাম। ভাগ্যক্রমে তিনি মঠেই ছিলেন এবং আমাদের দেখে স্মিত হেসে অভ্যর্থনা জানালেন। আমরা তাকে ওয়াং সাহেবের ডায়েরি এবং তার সাংকেতিক লিপির কথা বললাম। লামা মনোযোগ সহকারে ডায়েরির পাতাগুলো দেখলেন। তার বৃদ্ধ আঙুলগুলো যেন বহু পুরনো অক্ষরের স্পর্শ অনুভব করতে পারছিল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। এই লিপি একটি প্রাচীন ভুটানি উপভাষার, লামা জানালেন। বহু বছর আগে এই অঞ্চলের কিছু বিশেষ গোষ্ঠী এটি ব্যবহার করত। এখন খুব কম লোকেই এর পাঠোদ্ধার করতে পারে। আমাদের মনে আশার সঞ্চার হলো। দেবেশদা বিনীতভাবে লামাকে সেই লিপিগুলোর অর্থ ব্যাখ্যা করে দেওয়ার অনুরোধ করল। লামা রাজি হলেন এবং ধীরে ধীরে সাংকেতিক লিপিগুলোর পাঠোদ্ধার করতে শুরু করলেন। লামা জানালেন, ডায়েরির এই অংশে ওয়াং সাহেব সেই তারাচিহ্নিত বাক্সটির উৎপত্তির কথা লিখেছেন। বহু শতাব্দী আগে সপ্তর্ষি গুহায় 7 জন মহান ঋষি ধ্যান করতেন। তাদের আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে দেবতারা এই বাক্সটি তাদের উপহার দিয়েছিলেন। বাক্সটির মধ্যে এমন কোনো পবিত্র বস্তু ছিল যা এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষা করত। কিন্তু একসময় লোভী মানুষেরা সেই পবিত্র বস্তুর লোভে গুহায় হানা দেয়। ঋষিরা বাক্সটিকে রক্ষা করার জন্য এটিকে লুকিয়ে ফেলেন এবং একটি সাংকেতিক লিপি তৈরি করেন, যাতে এর সন্ধান কেউ সহজে না পেতে পারে। ওয়াং সাহেব সেই লিপির সূত্র ধরেই বাক্সটি
খুঁজে বের করেছিলেন। ডায়েরির আরেকটি অংশে চুরি যাওয়া বুদ্ধ মূর্তির কথা লেখা ছিল। ওয়াং সাহেব জানতে পেরেছিলেন সেই মূর্তিটিও আসলে বাক্সটির সাথে সম্পর্কিত। মূর্তিটি ছিল সেই পবিত্র বস্তুর একটি অংশ যা বাক্সটিকে সুরক্ষিত করে রেখেছিল। চোর আসলে বাক্সটি খোলার জন্যই মূর্তিটি চুরি করেছিল। লামা যখন এই কথাগুলো বলছিলেন তখন আমাদের মনে হচ্ছিল যেন আমরা কোনো রোমাঞ্চকর কাহিনীর পাতা উল্টোচ্ছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি তখনও বাকি ছিল। ডায়েরির শেষ অংশে ওয়াং সাহেব সেই ব্যক্তির নাম লিখেছিলেন যিনি বাক্সটি পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারেন। সেই নামটি শুনে আমরা তিনজনেই চমকে উঠলাম। নামটি ছিল এই অঞ্চলের সবচেয়ে প্রধান মঠের প্রধান লামার ব্যক্তিগত সচিব লোবসাংয়ের। লোবসাং একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যার ওপর সকলের অগাধ বিশ্বাস। ওয়াং সাহেব লিখেছিলেন লোবসাং বহু বছর ধরে এই বাক্সটির খোঁজ করছেন এবং তিনি ওয়াং সাহেবের গবেষণার উপরও নজর রাখছিলেন। ওয়াং সাহেব আশঙ্কা করেছিলেন লোবসাং বাক্সটি পাওয়ার জন্য তাকে খুন করতেও দ্বিধা করবেন না। দ্বিতীয় খুনটি সম্পর্কে লামা কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারলেন না, তবে তিনি মনে করেন দ্বিতীয় ব্যক্তিটিও হয়তো বাক্সটির রহস্য সম্পর্কে কিছু জানতেন এবং সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে। সমস্ত তথ্য জানার পর আমাদের মনে একটা স্পষ্ট চিত্র তৈরি হলো। লোবসাংই এই হত্যাকাণ্ডের মূল চক্রী। তিনি বাক্সটি এবং তার ভেতরের পবিত্র বস্তুটির লোভে ওয়াং সাহেবকে খুন করেছেন এবং সম্ভবত দ্বিতীয় ব্যক্তিটিকেও একই কারণে হত্যা করেছেন। আর বুদ্ধ মূর্তিটি চুরি করার উদ্দেশ্য ছিল বাক্সটি খোলা। কিন্তু এখন প্রশ্ন হলো, বাক্সটি লোবসাংয়ের কাছে নেই কেন? ওয়াং সাহেবের কাছ থেকে বাক্সটি নেওয়ার পরেও লোবসাং কেন সেটি সপ্তর্ষি গুহায় ফেরত রেখে গেল? আর সেই ভাঙা কাঠের টুকরোগুলোর তাৎপর্যই বা কী? রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি, তবে আমরা এখন জানি আমাদের আসল প্রতিপক্ষ কে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। আমাদের অবিলম্বে লোবসাংয়ের মুখোমুখি হতে হবে এবং তার মুখোশ খুলে ফেলতে হবে। কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সহজ হবে না। আমাদের খুব সাবধানে এগোতে হবে প্রতিটি পদক্ষেপ। বৃদ্ধ লামার কাছ থেকে লোবসাংয়ের নাম জানার পর আমাদের মনে মিশ্র অনুভূতির সৃষ্টি হলো। একদিকে যেমন রহস্যের একটি গুরুত্বপূর্ণ জট খুলে গেল, তেমনি অন্যদিকে একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের জড়িত থাকার সম্ভাবনা আমাদের চিন্তিত করে তুলল। লোবসাংয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাদের চাই অকাট্য প্রমাণ। আমরা দ্রুত মঠ থেকে বেরিয়ে এলাম। দেবেশদার মুখে চিন্তার গভীর ছাপ। মধুসূদন বাবু তার স্বভাবসিদ্ধ শান্ত ভঙ্গিতে পরিস্থিতির পর্যালোচনা করছিলেন। আমার মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আমাদের এখন কি করা উচিত দেবেশ? জিজ্ঞাসা করলেন মধুসূদন বাবু। দেবেশদা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের সরাসরি লোবসাংয়ের মুখোমুখি হওয়া উচিত, তবে তার আগে
আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে। ওয়াং সাহেবের ডায়েরিতে লোবসাংয়ের সাথে তার যোগাযোগের কোনো উল্লেখ আছে কি না সেটা ভালো করে দেখতে হবে। আমরা হোটেলে ফিরে ওয়াং সাহেবের ডায়েরিটি আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। বেশ কয়েক জায়গায় লোবসাংয়ের নাম উল্লেখ করা ছিল। ওয়াং সাহেব লিখেছিলেন লোবসাং প্রায়ই তার সাথে দেখা করতেন এবং বাক্সটি সম্পর্কে নানা প্রশ্ন করতেন। ওয়াং সাহেব প্রথমে লোবসাংকে বিশ্বাস করলেও ধীরে ধীরে তার সন্দেহ হতে শুরু করে। শেষ দিকে তিনি লোবসাংয়ের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন এবং সেই কারণেই ডায়েরির শেষ পাতায় সতর্কবার্তার মতো লিখে রেখে গিয়েছিলেন। এই ডায়েরিটাই আমাদের প্রধান অস্ত্র এখন, দেবেশদা বলল। এর প্রতিটি অক্ষর লোবসাংয়ের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার মধুসূদনবাবু বললেন, কিন্তু লোবসাং একজন অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি। শুধু এই ডায়েরির ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে অভিযোগ আনা কঠিন হবে। আমাদের আরও কিছু শক্ত এবং অকাট্য প্রমাণ জোগাড় করতে হবে। দেবেশদা কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার মনে হয় আমাদের সেই ভাঙা কাঠের বাক্সটির দিকে নজর দেওয়া উচিত। ওয়াং সাহেবের ঘরে ধস্তাধস্তির সময় বাক্সটি ভেঙেছিল। হয়তো সেই ভাঙা টুকরোগুলোর মধ্যে এমন কিছু সূত্র লুকিয়ে থাকতে পারে যা লোবসাংয়ের দিকে আঙুল তুলবে। আমরা আবার মিস্টার ওয়াংয়ের ঘরে গেলাম। পুলিশ যদিও ঘরটি সিল করে দিয়েছিল, দেবেশদা তার পরিচিত এক অফিসারের সাহায্যে ভেতরে ঢোকার অনুমতি জোগাড় করল। ভাঙা বাক্সটির টুকরোগুলো তখনও মেঝেতে ছড়িয়েছিল। দেবেশদা খুব মনোযোগ সহকারে প্রতিটি টুকরো পরীক্ষা করতে লাগল। বেশ কিছুক্ষণ পর দেবেশদার মুখে হাসি ফুটল। সে একটা ছোট কাঠের টুকরো তুলে ধরল। টুকরোটির একপাশে একটি সূক্ষ্ম সোনালি রঙের গুঁড়ো লেগেছিল। এটা দেখো সবাই, দেবেশদা বলল। এই গুঁড়োটা বাক্সের তারা চিহ্নের রঙের মতো না? তার মানে বাক্সটা ভাঙার সময় এই গুঁড়ো এখানে লেগেছিল। এরপর দেবেশদা আরও কিছু টুকরো পরীক্ষা করল এবং আরও কয়েকটিতে একই রকম সোনালি রঙের গুঁড়ো খুঁজে পেল। আমার মনে হয় ওয়াং সাহেব যখন বুঝতে পেরেছিলেন লোবসাং বাক্সটি নিতে আসছে, তখন তিনি বাক্সটিকে লুকোনোর চেষ্টা করেছিলেন। ধস্তাধস্তির সময় বাক্সটি ভেঙে যায় এবং লোবসাং সম্ভবত ভাঙা বাক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরে কি কারণে বাক্সটি আবার সপ্তর্ষি গুহায় ফেরত এলো সেটা এখনো একটা রহস্য। কারণটা কি? কিভাবে বাক্সটা আবার ফিরে এলো সপ্তর্ষি গুহায়? মধুসূদনবাবু বললেন, হয়তো লোবসাং বাক্সটি খুলতে পারেননি, অথবা তিনি বুঝতে পেরেছিলেন যে পবিত্র মূর্তিটি ছাড়া বাক্সটির আসল রহস্য উন্মোচন করা সম্ভব নয়। সেই কারণেই তিনি মূর্তিটি চুরি করেছিলেন। আমাদের মনে হচ্ছিল যেন আমরা রহস্যের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের হাতে ওয়াং সাহেবের ডায়েরি এবং ভাঙা বাক্সের সোনালি গুঁড়োর মতো কিছু প্রমাণ ছিল। এবার আমাদের লোবসাংয়ের মুখোমুখি হওয়ার পালা। দেবেশদা স্থানীয় পুলিশ সুপারের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। আমরা তিনজন থানায় গেলাম এবং পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বললাম। দেবেশদা ওয়াং সাহেবের ডায়েরি এবং ভাঙা বাক্সের টুকরোগুলো পুলিশকে দেখালো।
পুলিশ সুপার প্রথমে লোবসাংয়ের মতো একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ শুনতে ইতস্তত করছিলেন, কিন্তু দেবেশ তার যুক্তিনিষ্ঠ কথা এবং ওয়াং সাহেবের ডায়েরির তথ্য তাকে প্রভাবিত করল। তিনি লোবসাংকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর নির্দেশ দিলেন। পরের দিন লোবসাং থানায় এলেন, তার মুখে আত্মবিশ্বাসের ছাপ। তিনি শান্তভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন, কিন্তু যখন দেবেস্তা ওয়াং সাহেবের ডায়েরির কিছু অংশ পড়ে শোনালেন এবং ভাঙা বাক্সের সোনালি গুঁড়োর কথা উল্লেখ করলেন, তখন লোবসাংয়ের মুখে আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। দেবেস্তা সরাসরি লোবসাংকে জিজ্ঞাসা করল, আপনি কেন মিস্টার ওয়াংয়ের সাথে দেখা করতেন এবং কেন আপনি সেই তারা চিহ্নিত বাক্সটির ব্যাপারে এত আগ্রহী ছিলেন? লোবসাং প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু দেবেস্তার একের পর এক প্রশ্নের মুখে তিনি ভেঙে পড়লেন। অবশেষে তিনি স্বীকার করলেন যে তিনি সত্যিই বাক্সটির খোঁজ করছিলেন। তার বিশ্বাস ছিল বাক্সটির মধ্যে এমন কিছু প্রাচীন জ্ঞান লুকিয়ে আছে যা মানব জাতির কল্যাণে লাগানো যেতে পারে। তবে তিনি ওয়াং সাহেবকে খুন করার কথা অস্বীকার করলেন। তিনি জানালেন, বাক্সটি পাওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে এর আসল রহস্য উন্মোচন করতে হলে পবিত্র মূর্তিটির প্রয়োজন। সেই কারণেই তিনি মূর্তিটি চুরি করেছিলেন, কিন্তু দ্বিতীয় খুনটি কে করেছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে তিনি দাবি করলেন। লোবসাংয়ের স্বীকারোক্তি আমাদের কিছুটা স্বস্তি দিল, তবে দ্বিতীয় খুনের পরিচয় তখনও অজানা। আর বাক্সটি কেন সপ্তর্ষি গুহায় ফেরত এলো তারও কোনো সদুত্তর পাওয়া গেল না। ঠিক সেই মুহূর্তে থানায় একটি নতুন খবর এলো। হোটেলের সেই পর্যটকের ঘরে যা থেকে বুদ্ধমূর্তি চুরি হয়েছিল, সেখানে আরও একটি তারা চিহ্নিত কাগজের টুকরো পাওয়া গেছে। তবে এবারের টুকরোটায় একটি বিশেষ চিহ্ন আঁকা ছিল, একটি ঈগলের ছবি। ঈগলের ছবি? এই চিহ্নটি দেখেই দেবেশ তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঈগল, সে বলল, আমার মনে পড়েছে। ওয়াং সাহেবের ডায়েরিতে একটি ঈগল চিহ্নের উল্লেখ ছিল। তিনি লিখেছিলেন, লোবসাংয়ের একজন বিশ্বস্ত সহযোগী আছে যে নিজেকে ঈগল নামে পরিচয় দেয়। তাহলে কি সেই ঈগলই দ্বিতীয় খুনটি করেছে? এবং সেই কি বাক্সটি আবার গুহায় রেখে এসেছিল? দেবেস্তা দ্রুত পুলিশ সুপারের কাছে গেল এবং ওয়াং সাহেবের ডায়েরির সেই অংশের কথা জানালো যেখানে ঈগলের উল্লেখ ছিল। পুলিশ সুপার সঙ্গে সঙ্গে সেই হোটেলে তল্লাশি চালানোর নির্দেশ দিলেন এবং ঈগলের পরিচয় জানার চেষ্টা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঈগলের পরিচয় জানতে পারল। তার আসল নাম তেনজিং এবং সে লোবসাংয়ের একজন পুরনো এবং বিশ্বস্ত অনুচর। পুলিশ তেনজিংকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করল। পরের দিন তেনজিং ধরা পড়ল। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করল যে লোবসাংয়ের নির্দেশেই সে ওয়াং সাহেবকে খুন করেছিল এবং বুদ্ধ মূর্তি চুরি করেছিল। তবে দ্বিতীয় খুনটি করার কথা সে অস্বীকার করল। তার দাবি, বাক্সটি লোবসাংয়ের নির্দেশেই সে সপ্তর্ষি গুহায় রেখে এসেছিল, কারণ লোবসাং চেয়েছিলেন রহস্য উন্মোচনের পর বাক্সটি আবার তার নিজের জায়গায় ফিরে যাক। কিন্তু দ্বিতীয় খুনটি কে করল? এই প্রশ্নের উত্তর তখনও অধরা ছিল। হঠাৎ
মধুসূদনবাবু বলে উঠলেন, আমার মনে হয় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করছি, সেই ভাঙা কাঠের টুকরোগুলো। দেবেশ, তুমি কি মনে করো সেগুলো পরীক্ষা করলে আর কোনো নতুন সূত্র পাওয়া যেতে পারে? দেবেশ তার সঙ্গে সঙ্গে রাজি হলো। আমরা আবার থানায় গেলাম এবং ভাঙা বাক্সটির টুকরোগুলো ভালো করে পরীক্ষা করতে শুরু করলাম। একটি টুকরোর ভেতরের দিকে আমরা একটি ছোট্ট খোদাই করা অক্ষর দেখতে পেলাম, ওম। ওম, এই পবিত্র শব্দটি দেখেই যেন রহস্যের শেষ সূত্রটি আমাদের হাতে এসে গেল। ওয়াং সাহেবের ডায়েরিতে তিনি লিখেছিলেন, সপ্তর্ষি গুহার প্রাচীন ঋষিদের মধ্যে একজনের নাম ছিল ওমনাথ, এবং তিনি বিশ্বাস করতেন বাক্সটির আসল চাবি সেই ঋষির সমাধির কাছে লুকোনো আছে। তাহলে কি তৃতীয় ব্যক্তিটি আসলে সেই সমাধির খোঁজ করছিল? এবং বাক্সটি খোলার চেষ্টার সময় কি কোনো কারণে তার মৃত্যু হয়? আমরা দ্রুত সপ্তর্ষি গুহায় ফিরে গেলাম এবং ঋষি ওমনাথের সমাধির সন্ধান করতে লাগলাম। গুহার এক নিভৃত কোণে আমরা একটি পুরনো সমাধি খুঁজে পেলাম। সমাধির পাশে একটি ছোট পাথরের বেদির ওপর একটি ধাতব বাক্স রাখা ছিল, আর সেই বাক্সটির ওপরে খোদাই করা ছিল সেই একই রকম তারা চিহ্ন। আমরা সাবধানে বাক্সটি খুললাম। ভেতরে একটি পুরনো ধাতব চাবি পাওয়া গেল। সেই চাবি দিয়ে আমরা ওয়াং সাহেবের কাছ থেকে উদ্ধার করা বাক্সটি খুললাম। বাক্সের ভেতরে সেই পবিত্র মূর্তিটি অক্ষত অবস্থায় রাখা ছিল, আর তার পাশেই ছিল একটি প্রাচীন পুঁথি। সেই পুঁথিতেই বাক্সটির আসল রহস্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব লেখা ছিল। রহস্যের জবনিকা পতন হল। লোবসাং তার লোভের কারণে অপরাধের পথে হেঁটেছিলেন, আর তার সহযোগী ঈগল সেই পথে তাকে সাহায্য করেছিল। কিন্তু দ্বিতীয় খুনটি সম্ভবত কোনো অনুসন্ধিৎসু ব্যক্তি করেছিলেন। তিনি বাক্সটির রহস্য ভেদ করতে গিয়েছিলেন। ভুটানের শান্ত পাহাড়ে যে এত জটিল রহস্য লুকিয়ে থাকতে পারে তা আমাদের ধারণার বাইরে ছিল। দেবেশ তার তীক্ষ্ণ বুদ্ধি আর অনুসন্ধিৎসু মন শেষ পর্যন্ত এই রহস্যের জাল ছিন্ন করতে সক্ষম হল। মেঘ আর পাহাড়ের সৌন্দর্যের মাঝে আমরা খুঁজে পেলাম এক রোমাঞ্চকর সত্যের সন্ধান। সপ্তর্ষি গুহার নিভৃত কোণে ঋষি ওমনাথের সমাধির পাশে আবিষ্কৃত প্রাচীন পুঁথিটি যেন সময়ের নীরব সাক্ষী। তার জীর্ণ পাতা উল্টে আমরা জানতে পারলাম বাক্সটির প্রকৃত মাহাত্ম্য। পুঁথিতে লেখা ছিল, বহু শতাব্দী পূর্বে এই অঞ্চলে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল। সেই সময় সপ্তর্ষি ঋষিরা তাদের যোগবলে প্রকৃতির রুদ্র মূর্তিকে শান্ত করেন এবং অঞ্চলের মানুষকে রক্ষা করেন। তাদের সেই অলৌকিক শক্তির প্রতীক হিসেবে দেবতারা এই পবিত্র বাক্সটি তাদের দান করেন। বাক্সটির অভ্যন্তরে রক্ষিত পবিত্র মূর্তিটি আসলে সেই সপ্তর্ষি ঋষিদের সম্মিলিত আধ্যাত্মিক শক্তির প্রতিরূপ, যা আজও এই ভূমিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। ওয়াং সাহেব তার গবেষণায় এই তথ্য জানতে পেরেছিলেন এবং বাক্সটির ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেছিলেন। লোবসাংও এই কাহিনী শুনেছিলেন, তবে তিনি এর আধ্যাত্মিক দিকটির পরিবর্তে এর ক্ষমতা ও খ্যাতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
তিনি চেয়েছিলেন বাক্সটি হস্তগত করে নিজের প্রভাব বিস্তার করতে। দ্বিতীয় ব্যক্তি যার হত্যাকাণ্ড প্রথমে আমাদের ধাঁধায় ফেলেছিল আসলে ছিলেন একজন স্থানীয় ইতিহাসবিদ। তিনি ওয়াং সাহেবের লেখালেখির সূত্রে বাক্সটির রহস্য জানতে পারেন এবং গোপনে সপ্তর্ষি গুহায় এসে বাক্সটি খোলার চেষ্টা করেন। সম্ভবত বাক্সটি পাহারা দিচ্ছিল যে গোপন প্রক্রিয়া তা ভেদ করতে না পেরে এবং কোনো অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হয়ে তিনি প্রাণ হারান। সমস্ত রহস্যের জট খুলে যাওয়ায় আমাদের মনে এক গভীর শান্তি অনুভব হলো। দেবেস্তার চোখে তৃপ্তির ঝিলিক। মধুসূদন বাবু তার স্বভাবসিদ্ধ দার্শনিক ভঙ্গিতে বললেন, দেখলে তো দেবেশ, লোভ মানুষকে কতদূর নিয়ে যেতে পারে, আর জ্ঞানের অন্বেষণও কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। আমরা উদ্ধার করা পবিত্র মূর্তি এবং প্রাচীন পুঁথিটি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। দেবেস্তার যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা এবং আমাদের সংগৃহীত প্রমাণাদির ভিত্তিতে পুলিশ লোবসাং এবং তার সহযোগী তেনজিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করল। লোবসাংয়ের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোভী ও ক্ষমতালোভী মানুষটিকে দেখে আমরা স্তম্ভিত হয়েছিলাম। ভুটানের শান্ত প্রকৃতি আবার তার নিজস্ব ছন্দে ফিরে এলো। পাড়োর আকাশে মেঘেরা ভেসে বেড়াচ্ছিল, আর পাহাড়ের সবুজ গায়ে রোদ ঝলমল করছিল। আমাদের ছুটি শেষের পথে। রহস্যের ঘনঘটা সরে যাওয়ায় আমরা কিছুটা হালকা বোধ করছিলাম। হোটেল থেকে বিদায় নেওয়ার আগে আমরা সেই বৃদ্ধ লামার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানালাম। তার জ্ঞান এবং সাহায্য ছাড়া এই রহস্যের সমাধান করা হয়তো সম্ভব হতো না। লামা আমাদের আশীর্বাদ করলেন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপদেশ দিলেন। ফেরার পথে মধুসূদনবাবু বললেন, দেবেশ, তোমার অনুসন্ধিৎসু মন আর তীক্ষ্ণ বুদ্ধি না থাকলে এই রহস্য হয়তো চিরকাল অধরা থেকে যেত। দেবেশটা মৃদু হেসে বলল, রহস্যের সমাধান করতে পেরে ভালো লাগছে মধুসূদনবাবু, তবে কুণালও কিন্তু কম সাহায্য আমাদের করেনি। আমি দেবেশদার কথায় গর্ব অনুভব করলাম। ভুটানের এই ভ্রমণ আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা যোগ করল। শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, মানুষের মনের জটিলতা এবং সত্যের অন্বেষণের গুরুত্বও আমি উপলব্ধি করতে পারলাম। কলকাতা ফিরে আসার পরেও সেই তারা চিহ্নিত বাক্সটির রহস্য আমাদের মনে অমলিন হয়ে রইল। দেবেশদা আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেল, তবে তার চোখে এখনো নতুন রহস্যের হাতছানি দেখা যায়। মধুসূদন বাবু তার নতুন গল্পের জন্য একটি চমৎকার প্লট খুঁজে পেলেন, আর আমি সেই রোমাঞ্চকর অভিযানের স্মৃতি নিয়ে নিজের দৈনন্দিন জীবনে ডুব দিলাম। ভুটানের মেঘে ঢাকা পাহাড় আর সপ্তর্ষি গুহার নীরবতা যেন আজও আমাদের কানে সেই রহস্যময় তারার ইতিকথা শুনিয়ে যায়। সত্যের অন্বেষণ কখনো শেষ হয় না, শুধু রহস্যের রূপ বদলায়, আর দেবেশ চৌধুরীর মতো মানুষেরা সেই রূপ বদলের সাক্ষী থাকেন, সত্যের আলোয় উদ্ভাসিত করেন অন্ধকার জগৎকে। তো শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। প্রখ্যাত সাহিত্যিক এবং লেখক
সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদার অবলম্বনে অর্কদীপ বসুর লেখা কাহিনী গোলক ধাঁধা। গল্প পাঠে আমি প্রিয়ব্রত মুখার্জি। আজকের আমাদের এই বিশেষ নিবেদন যদি আপনার ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং গল্পটি নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিত্য নতুন এই রকম গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেটিকে অলে সিলেক্ট করবেন। অলে সিলেক্ট করে রাখলে আমাদের গল্পগুলি সবার আগে পেয়ে যাবেন আপনি। আজকের এই গল্পটির অডিও রূপান্তরের অনুমতি প্রদান এবং আমাদের এই সৃজনশীল প্রচেষ্টার পাশে থাকার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাক্যমালা প্রকাশনের প্রধান সম্পাদক ঐন্দ্রিলা সেনগুপ্ত মহাশয়ার প্রতি। তিনি যে আস্থা ও উদারতা নিয়ে আমাদের এই কাজকে সমর্থন করেছেন তা আমাদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক। তার সহানুভূতি ও সাহিত্যপ্রেম ছাড়া অচিন পাড়ার অভিশাপ এই গল্প সংকলন থেকে নেওয়া আজকের কাহিনী গোলক ধাঁধার এই উপস্থাপনা সম্ভব হতো না। আর আজকের জন্য তাহলে এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও কোনো নতুন গল্প বা ফ্যান ফিকশনের সাথে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।